শিরোনামের পর আমরা শুরু করছি উপসংহারের আজকের দ্বিতীয় পর্বের আলোচনা। প্রতি শুক্র ও শনিবার ধারাবাহিক এই আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। ভাষার জন্য জীবন দেওয়া জাতির মধ্যে সবচেয়ে এগিয়ে আছে বাঙালি। সেই ভাষার মাস আগামী ফেব্রুয়ারি। আমরা গান গাই, ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ ভুলিনি আমরা। আর 1952 সালের যে ভাষা আন্দোলন, তারও স্লোগান ছিল সর্বস্তরে বাংলা চাই। কিন্তু 52 সিঁড়ি বেয়ে যে গণ অভ্যুত্থান আর 70 নির্বাচনের পর স্বাধীনতার মুক্তিযুদ্ধ, তারও বিজয় শেষ করে 45 বছর কেটে গেছে। কিন্তু সর্বস্তরে বাংলা ভাষার দাবি কি অর্জিত হলো যখন বাঙালির হাতে এলো সরকার পরিচালনার দায়িত্বভার? শুধু সর্বস্তরে বাংলা ভাষা তাই নয়, ভাষার মান উন্নয়ন, ভাষা নিয়ে গবেষণা, মাতৃভাষা সর্বোচ্চ শিক্ষা, এমনকি আদালত ও প্রশাসনে বাংলার ব্যবহার কতটা গুরুত্ব দিচ্ছি আমরা? ফেব্রুয়ারি ভাষার মাসে যত আলোচনা হয়, যত বক্তৃতা আমরা দেই, তার সবই ভুলে যাই এর পরপরই। আর সে কারণেই আমরা এবার জানুয়ারিতেই সেই আলোচনার সূত্রপাত করেছি। আমরা টানতে চাই একটি উপসংহার, একটি সুপারিশ তৈরি করতে চাই আমরা। আর এই জন্য আমাদের এবারের বিষয় সর্বস্তরে বাংলা, স্লোগান নাকি বাস্তবতা। আর এ নিয়ে আজকের দ্বিতীয় পর্বের আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমি জানি আপনি বাংলায় রায় লিখেছেন, আমি শুনবো সেই কথা। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল MK রহমান। আপনাকেও স্বাগত এই উপসংহার অনুষ্ঠানে। আমরা এই মাসের শুরু থেকেই এই ধারাবাহিক আলোচনার সূচনা করেছি। গত সপ্তাহগুলোতে আমাদের স্টুডিওতে ছিলেন শিক্ষাবিদ, গবেষক, সাবেক সরকারি কর্মকর্তা, PSCর সাবেক চেয়ারম্যান, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালকরা, অনুবাদক এবং গণমাধ্যম বিশেষজ্ঞরা। আজকে আমরা আলোচনা শুরু করার আগে সেই সব আলোচনার অংশবিশেষ একটু দেখে নেব একবার। পাঠ্যপুস্তকগুলোর অনুবাদের ক্ষেত্রে করুণ দশা কেন? এর কারণ হচ্ছে যে যাদেরকে দিয়ে এই বইগুলো অনুবাদ করানো হয়, তারা এই অনুবাদের জন্য প্রস্তুতির আগেই তারা এই কাজগুলোতে হাত দেন। বঙ্গবন্ধু অফিস আদালতে বাংলা প্রচলন করেন এবং বঙ্গবন্ধু হচ্ছেন সেই সাহসী মানুষ যিনি বলছিলেন, ভুলও যদি লেখো তাহলেও বাংলা লেখো। দুর্ভাগ্যক্রমে এটি এখন উল্টা স্রোতে যাচ্ছে। এই উল্টা স্রোতে যাচ্ছে মানে কি, এখন বাংলা ভাষা ডিজিটাইজেশনের নামে বিলুপ্ত হওয়ার পথে আছে। ইংরেজি হচ্ছে উচ্চতর মানুষের ভাষা, এটাই আমাদের মনের মধ্যে রয়ে গেছে। যে কারণে আমরা ভুল হলেও আমরা ইংরেজিতে বিয়ের কার্ড লিখি। কেউ বলেন নাই আপনাকে বিয়ের কার্ড ইংরেজিতে লিখতে হবে, আপনি এখান থেকে শুরু করেন। আমি দাপ্তরিক ভাষায় পরে আসি, ব্যাংকের স্টেটমেন্টের ভাষায় পরে আসি, এটা তো, কিন্তু আমি যেখানে পারছি সেখানে কেন লিখছি না? সুতরাং ওইখানে প্রথম প্রশ্ন যে আমার ইচ্ছা আছে কিনা বাংলা ব্যবহার করার। আমি সব ভাষা বলবো, কিন্তু আমি বাংলাটা ভালো বলতে পারি না, কিন্তু হিন্দিটা খুব ভালো বলছি। আমি বাংলাটা ভালো বলতে পারি না, আমি ইংরেজিতে ফটফট করছি। আগে আমার ভাষাটা ঠিক করি না, আগে আমি নিজে বাংলাটা জানি, তারপরে আমি অন্য ভাষার দিকে যাব। বাংলাই একমাত্র ভাষা যেটিকে রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে আমাদেরকে, এই বাঙালিদের জন্য। সুতরাং যেটি আমি রক্ত দিয়ে অর্জন করেছি, সেই অর্জনের ব্যাপারটাও তো অন্যকে বোঝাতে হলে আমার সেই বাংলাকে অন্যদের বোঝার মতন করেই করতে হবে। এক ধাপে না গিয়ে অন্তত যে ওয়ার্ডগুলা, আমাদের যে শব্দগুলা বাইরের থেকে আনা, সেগুলো লাগবে আমাদের। আর ইংরেজি চর্চা যদি একেবারে ছেড়ে দিই তাহলে আবার মুশকিলে পড়ে যাবে, কারণ হচ্ছে যে আমাদের তো কমিউনিকেশনের একটা মিডিয়াম লাগবে। বাংলা ভাষার জন্য যেদিন মানুষ জীবন দিলেন, সেই দিবসটি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই চেতনাটা যদি আমাদের নতুন প্রজন্মের মাঝে আমরা সবসময় তুলে ধরতে পারি, আমার ধারণা বাংলা ভাষার প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা আরো আসবে। বিশ্বের সঙ্গে যদি যোগাযোগের যে মাধ্যম, সেটা আমরা বর্তমানে ইংরেজি ভাষাই ধরে দিই। সেই মাধ্যমের সঙ্গে যদি আপনি ভালোভাবে সম্পৃক্ত না হতে পারেন, তাহলে আপনি পদে পদে আপনার অসুবিধা হবে। তাই বলে বাংলাকে আমরা কোনোভাবেই আমরা অবহেলা করতে পারবো না। আপনি যদি ভালো বাংলা না জানেন, আপনি যদি ইংলিশ জানলেন, ভাষা জানলেন না, তাহলে কিন্তু হবে না। সুতরাং আমি মনে করি আমাদের যখন একটা কর্পোরেট বিজনেস চলতে হবে, ইন্টারন্যাশনাল বিজনেস যেতে হবে, তাই কিন্তু অবশ্যই তাকে বাংলা ভাষা জানতে হবে। এই জন্যই তার দরকার তার মেসেজটাকে সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য। বাংলার প্রচলন সর্বস্তরে সম্ভব যখন আমরা জাপানের মতো সমৃদ্ধ দেশ হব, তখন কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে বাংলা করা সম্ভব। ইংলিশকে কিন্তু সব জায়গার মধ্যে কোনো ভাষা হিসেবে না দেখিয়া, যদি আমরা এটাকে একটা কমিউনিকেশন টুল হিসেবে আমরা যদি মনে করি, তাহলে আমাদের জন্য এটা সব জায়গার ক্ষেত্রে এটা আরো অ্যাকসেপ্টেবল বিষয় হবে বলে আমার ধারণা। আমরা গত পর্বের আলোচনাগুলো শুনলাম। আমরা এরপর আলোচনা শুরু করবো। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল MK রহমান। আমি বিচারপতি শামসুদ্দিন মানিক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিজে বাংলায় রায় লিখেছেন,
এটি স্বাভাবিকভাবে সব সময় বা প্রচলনটা কেন হলো না বা কেন হচ্ছে না, বাধাটা কোথায়, যদি নিজের অভিজ্ঞতা থেকে বলেন আপনি। আমি শুরুতে একটা কথা বলি, বেশ কয়েক বছর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতিদের উদ্দেশ্যে বলেছিলেন একটা কথা, যে আমি প্রধানমন্ত্রী হিসাবে নই, বরং দেশের একজন নাগরিক হিসাবে আপনাদের কাছে আমার দাবি যে আপনারা বাংলায় রায় লিখুন। আচ্ছা, তো এটাতে প্রতিফলিত হচ্ছে সর্বসাধারণের যে আকাঙ্ক্ষা, কামনা এবং বাসনা, মানুষ যা চায় তারই প্রতিফলন। এইখানে আমাদের খলিল ভাইয়ের হাতে আমি দেখতে পাচ্ছি সংবিধান। এই সংবিধানটি কিন্তু বাংলায় লেখা হয়েছে, বুঝলেন, যদিও ইংরেজি তর্জমা আছে, কিন্তু লেখাটা কিন্তু হয়েছে বাংলায়। এবং আইন হলো এই যে যদি বাংলা এবং ইংরেজির মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দেয় বা বুঝতে অসুবিধা হয়, বাংলা প্রাধান্য পাবে, তাহলে বাংলা প্রাধান্য পাবে। এখন সংবিধানের ভাষা কিন্তু বেশ কঠিন ভাষা, সহজ ভাষা নয়। তো সেখানে সংবিধান যদি বাংলায় লেখা যায়, তাহলে রায় কেন বাংলায় লেখা যাবে না? এখানে এই একটি আমি এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। 3 দিন আগে দিল্লিতে একটি সম্মেলন হয়েছে, বাংলা ভারত মৈত্রী, বাংলা ভারত কোঅপারেশনের উপরে একটা বেশ বড় আন্তর্জাতিক সম্মেলন। ভারতের 3 জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি উদ্বোধন করেন আকবর সাহেব, যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এম জে আকবর সাহেব ছিলেন। এটা উনি উপস্থিত করেন এবং আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সাহেব সেখানে প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন। আমরা অনেকেই ছিলাম ইত্যাদি। তো ওখানে উনি, মোজাম্মেল হক সাহেব কিন্তু পুরো বাংলায় বক্তৃতা দিয়েছেন এবং খুব সুন্দরভাবে, একজন অবশ্য ট্রান্সলেশন অনুবাদক ছিল, অনুবাদক করেছেন, কিন্তু উনি পুরো বক্তৃতাটাই বাংলায় দিয়েছেন। এবং পরের দিনের বক্তৃতার কথা বলছি, সেখানে ভারতের আরেকজন মন্ত্রী স্মৃতি ইরানি, উনি টেক্সটাইল বিষয়ক পূর্ণমন্ত্রী, কিন্তু অভিনেত্রী, উনি যখন অভিনেত্রী, তো উনি যখন দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সকল বক্তাই কিন্তু ইংরেজিতে বক্তৃতা দিল। সব পশ্চিমবাংলার লোক ছিল, আমরা ছিলাম, অন্যান্য রাজ্যের লোকরা সবাই করেছে। কিন্তু স্মৃতি ইরানি যখন বক্তৃতা দিতে আসলেন, উনি তখন বাংলায় বক্তৃতা দেওয়া শুরু করলেন। এটা সবাইকে অবাক করে দিয়েছে এবং তুমুল করতালি পড়ল তার বক্তৃতা। কেউ ভাবতেই পারেনি যে উনি বাংলায় বক্তৃতা দেবেন, কারণ এবং উনি বাংলার উচ্চারণ করার সাথে সাথেই করতালিতে হলটি ভরে গেল। এবং এইখানে আরেকটি কথা, বঙ্গবন্ধু যখন জাতিসংঘে বক্তব্য রেখেছিলেন, উনি কিন্তু বাংলায় বক্তব্য দিয়েছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাংলায় বক্তৃতা দিচ্ছেন। অন্যান্য বহু দেশের, চীনের লোক কোনোদিন বা জাপানের লোক কোনোদিন কিন্তু ইংরেজি ভাষায় বক্তৃতা দেয় না। এটা হচ্ছে একটা জাতীয় গৌরবের ব্যাপার আমাদের, এবং এই অর্থে কিন্তু আমাদের গৌরবটা আরো বেশি, এই জন্য যে একমাত্র ভাষা, যে ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে, এটা তো আর কোথাও নাই, বুঝলেন। এবং এখন আমরা সেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। আমাদের ঐতিহ্য এই সাম্প্রতিককালে নভেম্বর মাসে আমাদের যে মঙ্গল শোভাযাত্রা, এটাও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তো এই ইউনেস্কো, তাই না, জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। এগুলো ব্যাপার তো খুব আমাদের জন্য গৌরবের ব্যাপার। তো আমরা কেন আমাদের রায়গুলো বাংলায় উচ্চ আদালতে, মানে বিচারিক আদালতে কিন্তু আমরা বিচারক আদালতে হচ্ছে, উচ্চ আদালতে কেন হতে পারবে না? এখানে খলিল ভাই হয়তো করছেন, কখন ওনার টার্ম আসবে। এনিওয়ে, প্রথম বাংলায় রায় ঠিক নয়, আদেশগুলো, আদেশ আর রায়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আদেশ হলো 1 পৃষ্ঠায় হয়ে যায়, সংক্ষিপ্ততম রূপ, রায়ের সংক্ষিপ্ত না, রায়ের সংক্ষিপ্ত রূপও না, আদেশই 1 পৃষ্ঠায়, মানে কাউকে আপিল করতে দেওয়া হলো, এটা 2 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা হতে পারে, 10 লাইন হতে পারে, 2 লাইন হতে পারে, রায় না। উনি প্রথম বাংলা বিচারপতি আমিরুল ইসলাম, অনেক আগে, এই বর্তমান সৈয়দ আমির ইসলাম না, বুঝলেন, উনি সংশোধন করে দিয়েছেন, রাইট। উনি প্রথম আদেশ, রাইট, উনি আদেশ বাংলায় লিখতেন, রায় বাংলায় লিখেননি। তো রায়ের আদেশের মধ্যে আমি তো বললাম, আদেশ হচ্ছে 4-5 লাইনেও আদেশ হয়ে যায়। আর এরপরে কাজী এবাদুল হক সাহেব, উনিও লিখেছেন, উনি অনেক রায় লিখেছেন বাংলায়, এবং সবচেয়ে বেশি লিখেছেন আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি হাবিবুর রহমান সাহেব। কখনো লেখেন
খায়রুল হক ABM খায়রুল। উনি প্রচুর বাংলায় রায় লিখেছেন। ওনার এত বাংলায় সবসময় 50 সংশোধনী রায় উনি বাংলাদেশ দিয়েছে। রাইট, না, সেটা ফিফথ অ্যামেন্ডমেন্ট বা ইংরেজিতে লিখছে। উনি 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 অনেক রায় বাংলাতে লিখেছেন, রেকর্ড সংখ্যক রায় উনি বাংলাতে লিখেছেন। আমিও কয়েকটা লিখেছি। অন্য এখন একজনের নাম উল্লেখ না করলে নয়, আমাদের আপনার বিচারপতি, বেশ নূতন বিচারপতি, মানে শেখ জাকির। শেখ জাকির হোসেন সাহেব গত 3 বছর আগে বোধহয় ওনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। উনি আমার সাথে একজন ছিলেন, উনি বাংলা লিখছেন, প্রতিনিয়ত বাংলা লিখছেন। না, প্রথম থেকেই বাংলা লিখছে। সুতরাং একটা অর্ডারও না, বাংলায় লেখা যে কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়, সেটা সেটা তো এর মধ্যে সেটা শেষ হয়ে গেছে। অসম্ভব কথাটা বলা যাবে না, আর কারণ অনেকে সম্ভব করেছেন, সেটা প্রশ্নই আসে না, হ্যাঁ। বুঝলেন। এখন এখানে আমি আদার সাইড অফ দি কয়েন, মানে অসুবিধাটা কোথায়? মুদ্রার অন্য পিঠটা। পিঠটায় আসি। আমাদের প্রতিভাষাগুলো এখনো গড়ে ওঠেনি, যেটা উঠতে পারতো, কিন্তু চেষ্টা করলে উঠতে পারতো, বুঝলেন। অনেকগুলো কথা আছে যেগুলো যেমন ধরেন আগের অনুসারে আপনি শুনেছেন ডেলিগেটেড লেজিসলেশন, বুঝলেন। এইটার বাংলা করা, বাংলার প্রতিভাষা হতে হবে, নাইলে বিভিন্ন লোক বিভিন্নভাবে এটা বলতে পারে। প্রাইমা ফেসি, এক্স ফেসি, তারপরে আপনার অডি আল্ট্রাম, বহুত অনেকগুলো কথা আছে যেগুলো আপনার পরিভাষা প্রয়োজন। এখন এইখানে যেমন ইংরেজি যখন রায় লেখা হয়, ইংরেজির রায়ে প্রচুর ল্যাটিন শব্দ থাকে, কিন্তু আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে ওখানে তো অন্য ভাষার শব্দ ব্যবহার হয়। প্রচুর প্রচুর, কারণ এই ল্যাটিন, রোমানরা একসময় ইংল্যান্ডের ছিল, রাজা ছিল, তারা শাসন চালিয়েছে। ওইখানে ওই ল্যাটিন যে কোডো হ্যানো তেন ম্যাক্সিমগুলো সব এসে গেছে, ওগুলো কিন্তু এখনো প্রচলিত হচ্ছে। এখন আমাদের বাংলা রায়ও আমরা কিন্তু ওগুলো বাংলায় বা ইংরেজিতে লিখতে পারি। যেমন প্রাইভেসি কথাটা, প্রাইভেসি কথা বাংলা তর্জমা করা যাবে না এমন কিছু নাই, কিন্তু বা ডেলিগেটেড লেজিসলেশন শব্দটা আমি দুটো দিচ্ছি, এগুলো বাংলায় তর্জমা করা যাবে না তা কিন্তু নয়। এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিভাষা, ঠিক স্থির প্রতিভাষা, সবার কাছে গ্রহণযোগ্য প্রতিভাষা যতদিন না হয়, আমরা এগুলো ইংরেজিতে লিখতে পারি। খায়রুল হক সাহেবও তাই করেছেন, কিন্তু বুঝলেন। এগুলো হয়ে গেলে আমাদের কোনো সমস্যাই থাকার কথা না। এই ব্যাপারে আমার একটি, আমি ব্যক্তিগতভাবে মনে হয় খলিল ভাই আমার সাথে হয়তো এগ্রি করবেন, নাও করতে পারেন, আমি জানি না কী করবেন, যে বিশেষজ্ঞ আইনজীবীদের এবং ভাষাবিদদের নিয়ে, এখানে বিশেষজ্ঞ আইনজীবী থাকতে পারেন, আইনজীবী মানে বিচারকরাও থাকতে পারেন, বিচারপতিরাও থাকতে পারেন, ভাষাবিদরা থাকতে পারেন, বাংলা ভাষায় বাংলার অধ্যাপক বা বাংলা বিশেষজ্ঞ, ইংরেজির অধ্যাপক, ইংরেজি বিশেষজ্ঞ মিলে প্রতিভাষা, বাংলা একাডেমি যেমন ডিকশনারি তৈরি করেছে, ঠিক ওই ধরনের আইনের প্রতিভাষা। আমি আপনি আরেকটু বলবেন, আমি শুনবো আপনার কাছে। তার আগে আমি এম কে রহমান আপনার কাছে যেতে চাই। একজন শুধু সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নয়, সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী হিসেবেও আপনার কি বোধ করেন যে এই, মানে আপনি তো মানে বেঞ্চের কাছে আপনি সাবমিশন রাখেন, আমরা সওয়াল জবাব যেটা বলি, যুক্তিতর্ক তো বাংলাই করেন, রায়টা ইংরেজিতে পেতে আমাদের কোথায়? আসলে এটা আমাদের গোড়ায় বলতে গেলে জাতীয় ব্যর্থতা বলতে হবে। কারণ সংবিধান 1972 সালের 4 নভেম্বর গৃহীত হয়েছে। সেখানে আর্টিকেল 3-তে বলছে রাষ্ট্রভাষা বাংলা, প্রজাতন্ত্রের ভাষা। রাষ্ট্রভাষা বাংলার জন্য দুনিয়ার কোনো দেশে কিন্তু ভাষার জন্য রক্ত দেয়নি, একমাত্র বাঙালিরাই দিয়েছে। আর তারপর আমরা 1987 সালে একটি বাংলা ভাষা প্রচলন আইন, ভাষাভিত্তিক রাষ্ট্রও কিন্তু কোথাও নাই। বাংলা যারা এখানে বিভিন্ন যে উপজাতীয় আছে সবাই কিন্তু বাংলায় কথা বলে, সবাই বাংলায় পড়তে পারে, লিখতে পারে, ঝগড়া করতে পারে, সবই পারে। আচ্ছা, তো সেখানে আর 17 কোটি লোক হয়ে গেছে এখানে। তো সেখানে করলাম না, এটা করলাম রাষ্ট্রীয়ভাবে করা উচিত ছিল, এটা তো সেখানে জাতীয় ব্যর্থতা বলছি আমরা। এখানে দেখবেন, আমি একটু গোড়ায় যাই, ঢাকা শহরে আপনি ঘুরে দেখবেন, আমি প্রায় দেখি এটা তো এক্সিকিউটিভ অর্ডার দ্বারা, প্রশাসনিক আদেশ দ্বারা করা যেতে পারে। এই যে সাইনবোর্ডগুলো লেখা আছে, কোনো সাইনবোর্ড কিন্তু বেশিরভাগ সাইনবোর্ড ইংরেজিতে, ওখানে বাংলায় থাকলো, নিচে ইংরেজি লেখলো বিদেশিদের পড়ার জন্য। এখন হার্ডওয়্যার দোকানে তো ইংরেজি সাইনবোর্ড দরকার নেই, তো এটা তো এক্সিকিউটিভ অর্ডার দ্বারা করতে পারে। এটা সিটি কর্পোরেশন সাফিসিয়েন্ট। সিটি কর্পোরেশন যদি হকার উচ্ছেদ করতে পারে, এটা কেন পারবে না? এটা কিন্তু একটা জাতীয় ব্যর্থতা ছিল, যার জন্য আমরা যুদ্ধ করেছি, ভাষা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, মুক্তিযুদ্ধ করেছি। ভিত্তি কিন্তু 1952 সাল, এবং তার আগে 1948 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব ইউনিভার্সিটিতে আসলেন কার্জন হলে, উনি যখন বললেন, তার এগেনস্টে বলা হলো না, উর্দু শাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, নো বলা হলো, তো ওখান থেকে শুরু হয়ে গেল। তো সেই শুরুর কালমিনেশন হলো 52 সালে 21 ফেব্রুয়ারি। তারপরে এসে এটা
বহু বছর পর এসে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে মাতৃভাষা দিবস। এখন আমরা বলি শহীদ দিবস, আবার এখন মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা যার যার 21 ফেব্রুয়ারি। ভাষা তারা পালন করতে পারে। এই স্বীকৃতি বিরাট অর্জন আমাদের, এবং এই ভাষা আন্দোলনের সূত্র ধরেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ 1970 সাল, 66 সালে 6 দফা সবটাই আছে। তো সবটাই আছে। আমরা যদি বলছি যে আমাদের জাতীয়তাবাদী এর উপরে ভিত্তি করে বিচারিক আদালতে যদি সেটা সম্ভব হয়, আমরা এই একই ভাষা উচ্চ আদালতে, এটা সুপ্রিম কোর্ট, ভারত না, হাইকোর্টে, এটা ইন্ডিয়া না, যেখানে 350 ল্যাঙ্গুয়েজ কাজ করছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 27টা আছে। কিন্তু আমার এখানে তো কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো বাংলা দিয়ে শুরু করতে হবে। আর্মিতে কিন্তু ডিফেন্সে কিন্তু সব বাংলা চলছে, আমি যতদূর জানি আর কি, মাঝে মাঝে যোগাযোগ হয় জানি। প্রশাসনিক কাজ আমাদের অফিসে বাংলায় চলে, অফিসিয়াল নোট সব বাংলায় চলে। নতুন আইনগুলো কিন্তু বাংলায় হচ্ছে, নতুন আইনগুলো এখন বাংলা হয়ে যাচ্ছে, কোনো ইংরেজিতে হচ্ছে না। আর সংবিধানে যেটা জাস্টিস সাহেব বলেছেন যে যদি বাংলায় লেখা ছিল, ইংরেজি একটা ট্রান্সলেশন ছিল, বলছি ইফ দেয়ার ইজ এনি কনফ্লিক্ট ইন বিটুইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তাহলে বাংলা প্রাধান্য পাবে, এটাও বলা আছে। এখন এটা আমাদের সরকারিভাবে মানে কড়াকড়িভাবে উদ্যোগটা নিতে হবে। ও নিম্ন আদালতে বাংলা চলে, ইংরেজিও চলে মাঝে মাঝে। ইংরেজি আর্জি লিখলে সেটা একটা হাইকোর্টের জাজমেন্ট, সেই কারণে আর্জি লিখতেও পারে। কিন্তু আমি একটা 1923 সালে একটা আর্জি দেখেছিলাম কোন হিন্দু লয়ারের, খুব চমৎকার অলংকারিক বাংলায় লেখা ছিল, 1923 সাল। তারা কিন্তু খোঁজ নিয়ে জানা যাবে যে MA BL গোল্ড মেডেলিস্ট ছিল সেই সব লয়ার, হিন্দু লয়াররা। তখন তো মুসলমান লয়ার কম ছিল। একটা কথা আছে আমার, আলংকারিক বাংলা হলে আবার কিন্তু সেটা বোধগম্য হবে না। না, ওই আলংকারিক না, ওই অর্থে না, এটা কিন্তু সাধারণ মানুষের। সহজ আরেকটা বাংলায় জিনিস, মানুষ যেটা একটা লিটিগান আপনার কোর্টে আসে তার বিচার নিয়ে, আমরা ইংরেজিতে সেটাকে ড্রাফট করি, সবকিছু করি, কিন্তু সে আলটিমেটলি ওই ড্রাফট থেকে আরম্ভ করে রায় পর্যন্ত ইংরেজিতে পাচ্ছে। উনি কিন্তু বোঝার জন্য আরেকজনের দ্বারস্থ হচ্ছে। আমি সেটাই বুঝাচ্ছি যে তাকে যত মানে ফরিয়াদি হ্যাঁ, মানুষ যারা আইনের তো বাংলা বুঝতে হবে, রাটে তার বুঝতে হবে, তার তো সবই মানে 1% যদি আপনি ধরতে পারেন, তার তো সবই হলো এবং বাদী বিবাদী, সবাই যার তো যার ভাষায় বাংলা ভাষাভাষী। যত উৎকর্ষ সাধন হবে জাতি তত উন্নতি লাভ করবে। আপনি চায়নায় দেখেন, চাইনিজ ভাষা ছাড়া কিছু চলছে না। ফ্রান্সে দেখেন, নিজের অঙ্গনের কথাটা যদি কান্ট্রি কোনটা? ফ্রান্স না? লার্জেস্ট স্পিকিং ফ্রান্স তো। আপনি নিজের অভিজ্ঞতা বলেন, তাহলে উচ্চ আদালতে কেন হচ্ছে এবং না? আপনি এই কেন উচ্চ আদালতে কোনো বাধা নেই তো। আপনি যদি ফরাসি দেশে যান, আমার তো জীবনের ফ্রান্স তো কোথাও করা ইংরেজিতে কথা বলছে, বড় অংশ কেটেছে ইংল্যান্ডে, ইউরোপে। আপনি ফ্রান্সে বেড়াতে যান, কাউকে ইংরেজিতে কিছু জিজ্ঞেস করেন, সে জানলেও আপনি উত্তর দেবে না, একটা শব্দ না। পার্শ্ববর্তী আপনি কর্ণাটকে যান, এই সবগুলো আলোচনা আছে। তাহলে ভারতের আদালতের কর্ণাটকে রায়টা বাংলায় পেতে আমাদের অসুবিধা না, অসুবিধার তো কোনো কারণ নেই। আমরা বাংলা আর্জি লিখলেও তো কেউ বলবে না যে আপনারা লিখছেন কেন। হয়তো কোনো জজ সাহেব একটু বিরক্ত হতে পারে যে এরা আবার বাংলা নিয়ে আসছে ঝামেলা, কিন্তু আলটিমেটলি তো না বলতে পারবেন না। আমাদের একজন জজ সাহেব জাস্টিস জাকির হোসেন, সে তো পুরো প্রথম দিন থেকে এলিভেশনের পর থেকে অর্ডার সহ আরম্ভ করে সব রায় বাংলায় লেখেন, সব এবং ভালোই লিখছে। আমাদের কি কোথাও থেকে কোনো একটা তারপর বাংলা প্রতিশব্দ যেটা বললেন উনি, আদেশ বা কোথা থেকে একটা আকাঙ্ক্ষা বা কোথা থেকে ইচ্ছা প্রকাশ করা উচিত না, এটা একটা হতে পারে যে আমাদের ফুল কোর্ট যেটা বলছেন, তার আগে আমি আসি, আমাদের সাবেক প্রধান বিচারপতি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান হাবিবুর রহমান সাহেব, যার শেলি সাহেব নামে সমধিক চিনি, উনি কিন্তু বাংলা শব্দকোষ লিখে গেছেন। শব্দকোষ লিখে, কিন্তু উনি কিন্তু কোনো বাংলায় রায় দেননি। না, উনি বাংলায় রায় দেননি, তখন প্রচলন। যদিও ওনার সাহিত্যের উপর ভালো দখল আছে, রবীন্দ্রনাথ সাহিত্য একজন অথরিটি বলা যেতে পারে, কিন্তু উনি সব দিকে বিচরণ ছিল ওনার। এনিওয়ে, উনি বাংলা শব্দ একটা কোষ লিখে গেছে, ওটা কিন্তু হেল্প করতে পারে আমাদের সাংঘাতিক ভাবে। বাংলা শব্দকোষটা কিন্তু জেনারেল ডিকশনারি, আইনের উপরে পড়তে গেলে একটা আইনের পরিভাষার কথা আপনারা বলছেন। হ্যাঁ, এবং ওইটা এমন হতে হবে যেমন বাংলা একাডেমি ডিকশনারিটা বের করেছে, এটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে, বিকজ এটা এসছে অফিসিয়াল একটা অথরিটি থেকে। তাহলে আমরা একটু জায়গায় কোথাও গিয়ে একটু যদি আটকা পড়ছি, সেটা একটা আইনি পরিভাষা, মানে বাংলায় আইনের পরিভাষা যেটা আসবে, যেমন ধরেন অনেক, আমি এটি শুনবো বিরতির পর, আপনারা দুজনেই বলবেন। কারণ বাংলা ভাষার রায় লেখাটার ইচ্ছা, আমরা যখন এই আলোচনাটা শুরু করেছিলাম গত জানুয়ারির শুরুর দিকে, তখন থেকে আমরা দেখছি যে মোটামুটি সব জায়গায় হলেও এখন পর্যন্ত আমরা একদম সর্বোচ্চ জায়গায় গিয়ে একটু আটকে আছি যে আমরা এই বিষয়ে আবার আলোচনা করবো বিরতির পর। থাকুন আমাদের সঙ্গেই। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি সর্বস্তরে বাংলা, স্লোগান নাকি বাস্তবতা। স্টুডিওতে আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল MK রহমান। আমি MK রহমান, আপনার কাছে ছিলাম কথাটায় যে তাহলে অসুবিধাটা কোথায়? একটা উচ্চ আদালতে বাংলা প্রচলনের ব্যাপারটা, সেখানে তো নিষেধ নাই। কোনো জজ সাহেব লিখলে অথবা লয়ার লিখলে, দু একজন লয়ারও লেখে। আমাদের মুজাহিদ নামে একজন লয়ার ছিলেন, শামসুদ্দিন তার নাম, বড় মস্ত ছিলেন,
উনি বাংলায় পিটিশন নিয়ে আসতেন আচ্ছা, অনেক আগে। গাজীউল হক সাহেব ভাষা সৈনিক, উনি বাংলায় সাবমিশন করতেন, এটা করতেন, বাংলায় পিটিশনও করেছেন। এখনো দু একজন লয়ার আছে যারা করেন। তো ওখানে বাধার কিছু নাই, কেউ রিজেক্টও করবে না, সবাই অ্যাকসেপ্ট করবে। হয়তো অনেক জজ সাহেবদের একটু অসুবিধা হবে, অনেক লয়ারদেরও অসুবিধা হতে পারে, কিন্তু এটা খুব কঠিন কাজ না। সেই 1923 সালে অথবা ওই ব্রিটিশ আমলে যদি বাংলায় আর্জি লেখা যেতে পারে, তাই এখন লেখা যাবে না কেন? বাংলা পিটিশন লেখা তো কঠিন কাজ না, এটা উদ্যোগের ব্যাপার। একটা হতে পারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে ফুল কোর্টটা আছে আমাদের, সব হাইকোর্ট ডিভিশনের জাজদের নিয়ে বসেন চিফ জাস্টিস সাহেব, ওখানে ফুল কোর্টে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে এখন থেকে বাংলার উপরে আমরা গুরুত্ব অগ্রাধিকার দেব এবং বাংলাটাকে আমরা চাইবো যে বাংলায় যেন পিটিশন নিয়ে আসে, বাংলায় রায় লেখা হয়। আমি এই আর সেই অর্থে এপিলেট ডিভিশনের চিফ জাস্টিস সাহেব যদি সিদ্ধান্ত নেন ওখানে বসে বাই অ্যান এক্সিকিউটিভ অর্ডার যে আমরা বাংলা, আর বাংলায় তো সাবমিশন চলছে, সেটা তো ওনার কোর্টে চলছে, সব এক্সিকিউটিভ জায়গায় অর্ডার চলছে। দিয়ে এটা হবে না। এটা সিদ্ধান্ত মানে উদাহরণ সবাই আলোচনা করে সবার সিদ্ধান্ত মোতাবেক উদাহরণ কিন্তু তৈরি করে গেছেন। শুনেন, এখানে আপনি সবাই এখানে সবাই যদি আপনার মাইকেল মধুসূদন দত্তের উদাহরণটা অনুসরণ করে, উনি কি করলেন প্রথম জীবনে, উনি লিখলেন ক্যাপটিভ লেডি, ইংরেজি দিয়ে শুরু করলেন, কিন্তু শেষ পর্যন্ত উপলব্ধি করতে পারলেন যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধতা লিখলেন, এবং তারপরে লিখলেন, মৃত্যুর আগে লিখলেন দাঁড়াও পথিকবর, মানে কপোতাক্ষ নদে ফিরে আসতে হয়েছিল, তব বঙ্গে, তাকে ওখানে ফিরে আসতে হলো। কপোতাক্ষ নদে বিখ্যাত হয়ে গেল। এইটা যদি সবাই মনে করেন যে শেষ পর্যন্ত আমার পরিচয় কি, আমি বাঙালি, আমার পরিচয় কি, আমি বাংলা ভাষী, এইটা এই বাংলাদেশ। জীবনানন্দ দাশের মা বোধহয় কবিতাটা লিখেছেন, আমি বাংলায় গান গাই, এই বাংলায় বাংলায় কথা কই, বাংলায় কথা, সুন্দর গানটা, তাই না? তো আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, এই যে আমাদের পরিচিতি, আমাদের রাষ্ট্রীয় ভিত্তি এই বাংলা ভাষার উপর, বাংলা সংস্কৃতির উপর ভিত্তি করে এই দেশটি আপনার সৃষ্টি হয়েছে, তাই না? তো এখন আমরা যদি এটা অনুধাবন করি, সমস্ত বিচারক যদি মনে করেন যে না আমি বাঙালি, আমার পরিচয় বাঙালি, আমার ভাষা বাংলা, আমাকে বাংলায় রায় লিখতে হবে, তাহলে এখানে অসুবিধা, এখানে আইনগত কিন্তু কোনো অসুবিধা আদৌ কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে বাধাও দেবে না, কেউ বাধাও দেবে, সবাই খুশি হবে, পাঠকরা মানে বিচারপ্রার্থীরা তারা সবাই খুশি হবে। তবে একটু হালকা বাংলা লিখতে হবে, ওই খলিল ভাইয়ের মতন আবার অলংকারিক বাংলা এটা হবে না, মাইকেলের বাংলা বা আপনার বিদ্যাসাগরের বাংলা না। এটা তো নিশ্চয়ই আমরা সবাই একমত হবো যে যারা বিচার প্রার্থী হন উচ্চ আদালতে, যে আমি যে মানে বিচারিক আদালত থেকে শুরু করে রায় পেয়ে আমি যে সর্বোচ্চ আদালত থেকে যে চূড়ান্ত রায় পাবো, তার পাওয়ার যার উপকার হবে ওই রায়ের আদেশের মাধ্যমে, তিনি কিন্তু ইংরেজি সবাই যে পড়তে পারে তা না। রাইট না। তো এখন এইখানে যেটা আমি আগে বলেছিলাম যে পরিভাষাগুলো সকলের কাছে গ্রহণযোগ্য একটি পরিভাষা, এটা হতে পারে যদি সরকারি পর্যায়ে করা হয়, তাহলে যেমন বাংলা একাডেমি ডিকশনারি করেছে। নয়তো কি হবে জানেন, অনেক বাংলায় লিখিত আইনের বই আছে, তো যে যেভাবে পারে ওইটাকে শব্দ প্রতিশব্দ ব্যবহার করছে, সুতরাং কোনো সবার কাছে গ্রহণযোগ্য কোনো প্রতিভাষা নাই। এই জন্য আমি মনে করি যে সরকারি পর্যায়ে একটি কমিটি করে যারা প্রতিভাষাগুলো লিখবে, আইনের প্রতিভাষাগুলো, এবং যেগুলো সবার কাছে এটা গ্রহণযোগ্য। আবার শুধু একটু সাধারণ মানুষের পক্ষ থেকে যদি আমি এই প্রশ্নটা করি যে এই দায়িত্বটা আমরা আমাদের সর্বোচ্চ আদালতের কাছে দিতে পারি কিনা, বা তাদের কাছে চাইতে পারি কিনা যে তারা উদ্যোগ নিয়ে একটি পরিভাষা বা আইনি পরিভাষা তৈরি করে দিবেন। একটা রিট হতে পারে এই গ্রাউন্ডে যে আমাদের দেশটা তো প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষার উপরে, আমাদের সংবিধান বাংলা বলেছে, তো সুতরাং কেন এটা হবে না? এটা কিন্তু এটা আকন সাহেবের একটা 11 সালের একটা রিট এরকম করা আছে না, কিন্তু রিটের প্রয়োজন নেই, তো সরকার করলেই তো হয়ে যায়। রিটে কেন যেতে হবে? বলাই যে স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলা। সরকার যদি আমি বলছি পরিভাষা তৈরির দায়িত্বটা সরকার নিতে পারে, সরকার। আচ্ছা, হ্যাঁ, সরকার আইনি পরিভাষাটা, হ্যাঁ আইনি পরিভাষাই সরকারি পর্যায় থেকে, আপনার এটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে হতে পারে, আইনি পরিভাষা সরকার করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে হতে পারে, বুঝলেন? এটা সেখানে তো আমরা অবসরপ্রাপ্ত বিচারপতি আপনারা যারা আছেন বা আইনজীবীরা, যারা সিনিয়র আইনজীবীরা যারা আছেন, যারা এই বিষয়ে জ্ঞান রাখেন, তারা সাহায্য করতে পারে, যারা সিনিয়র আইনজীবী,
অবসরপ্রাপ্ত বিচারপতি, বাংলার আপনার প্রভাষক, ইংরেজির প্রভাষক, তবে যারা মনে প্রাণে বাঙালি, বুঝলেন, যারা ওই পাকিস্তান জিন্দাবাদে বিশ্বাস করে তাদের দ্বারা তো হবে না, তাই না? তাদের বিশ্বাস করতে হবে, তাদের পুরোপুরি বাঙালি হতে হবে, অবশ্যই। বাঙালি এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক হতে হবে, যেই হোক এটা। মানে আপনি কি মনে করেন যে এই সওয়াল জবাব যখন বাংলায় কথা বলেন, আপনি বাংলায় কথা বলেন, বিচারপতি বাংলায় শোনেন এবং বাংলায় হয়তো আপনাকে প্রশ্ন করেন, কিন্তু রায় লেখার সময় সেটা ইংরেজি পাই আমরা, আপনি কি মনে করেন যে কোনো অসুবিধা বা সময় বেশি লাগে বা কোনো আমরা না, যে বলি যে এটা আমাদের অভ্যাসের শব্দের কথা না। বলছিলাম, আমরা উদাহরণের কথা বলছিলাম, বা অনেক সময় বিদেশি অনেক উচ্চ আদালতের রায়কে নজির হিসেবে তারা আনেন, হ্যাঁ, সেটা কি কোনো অসুবিধা হবে? এটা একটু অসুবিধা আছে। বাংলা ইংরেজিতে যত আইনের রেফারেন্স বইগুলো আমাদের, যেমন ডিএলআর, বিএলটি, ঢাকা ল রিপোর্টস, বাংলাদেশ লিগাল ডিসিশনস, অন্যান্য যতগুলো রেফারেন্স আছে অথবা বিদেশি রেফারেন্স আছে, ইন্ডিয়ান এআইআর, এগুলো সবই ইংরেজিতে। তো ইংরেজিতে আমরা সেটা রেফারেন্স হিসেবে আমরা কোর্টে ব্যবহার করি আইনি ব্যাখ্যার প্রয়োজনে, আর্গুমেন্টের সময়, এবং জজ সাহেবরা ওইটা এইড নিয়ে রায় লেখেন, কিন্তু ওগুলো নেওয়ার পরেও রায়টা বাংলায় লিখতে তো কোনো আপত্তির কিছু নাই। উনি তর্জমা উদ্ধৃত হিসেবে তো আপনি ইংলিশ ব্যবহার করলে কোনো অসুবিধা না, নেই। তা তো ওই সাইটেশন ইংরেজি বা কোটেশন হিসেবে ইউজ করা যেতে আপনার পারে, যদি প্রয়োজন তাতে হয়, যেমন অসুবিধা নাই তো। আমি পঞ্চম সংশোধনীর রায়ের কথা ওখানেও কিছু কিছু বলছি, বাংলা আছে। ওইখানে অনেক বিদেশি পণ্ডিতের উল্লেখ আছে, উদ্ধৃতি আছে বা যেমন নজির আছে। অধ্যাপক ইসের এবি ডাইসির, ওগুলো তো ইংরেজিতে, ওগুলো বিচারপতি খায়রুল হক সাহেব বাংলায় তর্জমা করেছেন, বুঝলেন, কত অসুবিধা। এবং আমি গত সপ্তাহে আমি জনকণ্ঠে একটি কি বলে একটি আর্টিকেল লিখেছি, সেখানে আমার শুরুতেই লর্ড ডেনিং সাহেব, ইংল্যান্ডের খুব নামকরা একজন বিচারপতি ছিলেন, মারা গেছেন, ওনার একটি ইংরেজি উক্তিটা ছিল, বি ইউ এভার সো হাই, তার যে ডেনিং সাহেবের যে কথাটা, বি ইউ এভার সো হাই, দি ল ইজ অ্যাবাভ ইউ। এটা আমি কিন্তু বাংলায় লিখেছি এইভাবে যে তুমি যত উপরেরই হও না কেন, আইন তোমার উপরে। ঊর্ধ্বে। তো সুতরাং এইগুলো অনুবাদ করা যে খুব কঠিন, আমি গত সপ্তাহে জনকণ্ঠ যদি পড়েন দেখবেন আমার ওইভাবে, ইনফ্যাক্ট শিরোনামটাই ওভাবে। তো এটা ডেনিং সাহেব রায় হোক বা অন্য যারই রায় হোক, ভগবতীর রায় হোক, আমি আপনাদের দুজনের কাছে যদি এই প্রশ্ন করি যে আমাদের যত না, যেহেতু DLR আমাদের আছে, একটা প্রচলন যত ইয়ে নাই আছে, এবং এগুলো কি অভ্যাস আমরা নাই, 5-10 একটু বছরে অসুবিধা কি তো সবই বাংলা করে ফেলতে পারবো না উদ্যোগ নিলে? আমি তো মনে করি 5-10 বছর লাগার কথা না, যেহেতু এটা কিন্তু শুরু হয়েছে, হয়নি তা না, বুঝলেন। আর যেটা আপনি বললেন, নিম্ন আদালতের বিচারকরা তো বাংলায় লিখছেন। আমি এর আগের পরেও দুজনের বরং কাছে- তারা যদি ইংরেজিতে লেখেন তাহলে অনেক ভুল পাওয়া যায়, আচ্ছা, বাংলায় লিখলে আমি খুব এটাই সুন্দর হয়। আপনাদের কাছে জানতে চাই, আমি গত পর্বে ভুল আমাদের এখানে এই প্রশ্ন তুলেছিলাম, রায় তো অনেক সময় এই প্রশ্ন তুলেছিলাম যে আমার বিচারিক আদালতে যারা রায় দিচ্ছেন, ওখানে সর্বোচ্চ যদি জজ আদালতে ধরি, জেলা জজ আদালতে ধরি, সেটা রায় যদি ইংরেজি আসে, তারপরে এটার আমি কোনো বাদী বা বিরোধী পক্ষে এটি আপিল করেন হাইকোর্টে গিয়ে, তখন কি পুরোটাই ইংরেজিতে অনুবাদ করে দিতে হন? তাই তো করতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। তা আমি একটা প্রক্রিয়াতে, না, তাই আমি যদি আপনাদের ইংরেজিতে দুজনের অভিজ্ঞতা, তাহলে একটা position লিখি। প্রক্রিয়াতে আমরা বাংলাকে অনুবাদ করে দিচ্ছি রাইট, ইংরেজিতে, ট্রু, তাদের সুবিধার্থে। হ্যাঁ। তা আমি তো বাংলা ভাষাভাষী লোক, আমার যে সাবমিশনটি আমার পক্ষে একজন আইনজীবী হিসেবে এম কে রহমান উচ্চ আদালতে দিবেন, উনি আমি যতটুকু বাংলায় বুঝেছি, উনি ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছেন, কিন্তু ওনার সর্বশেষ রায়টা তো আমার জন্য বাংলায় হলে আমি পড়ে বুঝতে পারি, নাকি এখানে মাঝখানে আইনজীবী আমরা তো হিসেবে বলছিলাম সুবিধা জজ নিতে চান। সাহেবের যে আপনি বাংলায় রায় লিখতে পারবেন না, ইংরেজিতে আর্গুমেন্ট করার পরে তো উনি বাংলায় নাকি রায় যদি লিখতে এরকম পারবেন। সমালোচনা যে এই আইনজীবী হিসেবে 13th আপনি কোনো সুবিধা নিতে চান, 13th মানে আমাদেরকে amendment একটু আমরা সবটা বুঝতে পারবো না, কিন্তু শুনেন। আপনি বুঝতে পারবেন। 13th amendment আর এই 16th amendment যে ডিসেন্ডিং জাজমেন্ট, আচ্ছা, জাস্টিস আশরাফুল কামাল, ও তো বাংলায় লিখেছে, হ্যাঁ, উনি তো বাংলায় আশরাফুল কামাল সাহেব বাংলা, এখন কিন্তু অনেকেই লেখা শুরু করেছে, বুঝলেন। একটু শব্দ চয়ন করা একটু কঠিন, অভ্যাসও নাই, প্লাস আমাদের সেই অভিজ্ঞতাও নাই। বাংলার ছাত্র হলে আরো ভালো হতো, বাংলার উপরে দখল থাকলে আরো ভালো হতো, সেটা তো আমরা চর্চা করছি না। এই চর্চা না করার কারণে এই অসুবিধাগুলো হয়ে গেছে। ওই যে গানটির একটি লাইন আছে, আমি কে এই বাংলায় খুঁজে পাই। তো এই চেতনাবোধ যদি থাকে, তাহলে বাংলায় রায় লিখার তো ব্যাপারে কোনো প্রতিবন্ধকতারই আমি কোনো কারণ দেখি না। আমাদের সাবেক বিচারপতিদের মধ্যেও আমরা এই উদাহরণ আছে, এমনকি সাবেক প্রধান বিচারপতিও একজন দুজন লিখেছেন। তাহলে এখন না, একজন দুজন লিখেননি, খায়রুল হক সাহেব লিখেছেন, মোজাম্মেল সাহেব কি মনে হয় না। কিন্তু এখন তাহলে এই উদ্যোগটা কোত্থেকে আসবে, আমরা কার কাছে প্রত্যাশা করব? এই বিচারকদের থেকে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি বিশেষ বিচারকরা, যেমন যেটা বললেন জাকির হোসেন সাহেব প্রথম থেকে, আমার মনে হয় না উনি কোনো ইংরেজিতে কোনো রায় লিখেছেন। ইংরেজি কোনো কিছু লেখেনি, আমিও জানি।
না, এখন যদি ফুল করে বসে একটা আলোচনা হয়, এটা সিদ্ধান্তের ব্যাপার না, ইন্ডিভিজুয়াল জাজরাই শুরু করতে পারেন, নিষেধ তো কেউ করবে না, আমাদের কনস্টিটিউশনাল ব্যাকিং তো আছে। প্লাস ফুল করে যদি সিদ্ধান্ত একটা আলোচনা করে যে আমরা এখন থেকে বাংলায় রায় লিখবো, আরো ভালো, সবাই এরকম একটা সিদ্ধান্ত হলে আমরা বাংলা রায় পেতে পারি। হ্যাঁ, পেতে পারি। এবং তাতে আমাদের সাধারণ মানুষ যারা আমরা এবং এই বিচার পাচ্ছি, সিদ্ধান্তটা it will not be- তারা নিজেরাই বুঝতে পারবে। No, no, প্রণব, এই সিদ্ধান্তটা কিন্তু it will be in the aid of the constitution, or অথবা কনস্টিটিউশনাল যে ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেটের প্রতিপালনের লক্ষ্যেই এই সিদ্ধান্তটা হওয়া উচিত মনে করি। এখানে আমি শুধু বিরতি পরে আসবো, আমি শুধু একটি প্রশ্ন রেখে যাই যে আমাদের কোনো রুলস, আমাদের কোনো বিধি, মানে সুপ্রিম কোর্টের কোনো বিধি পরিবর্তনের কোনো দরকার না, পড়ে কিনা? না। আমি শুনবো আপনাদের কাছে। একেবারেই। তার আগে আবার একটু বিরতি যাচ্ছি নিয়ম অনুযায়ী, বিরতির পর ফিরে এসে শুনবো। আমাদের সঙ্গে আছেন এম.কে রহমান এবং শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমরা আলোচনা করছি সর্বস্তরে বাংলা স্লোগান নাকি বাস্তবতা। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম.কে রহমান। আপনি বলছিলেন যে আমি বলছিলাম যে উদ্যোগটা কোথায়, বা কোনো বিধি পরিবর্তন করতে হবে কিনা? বিধি পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না, আচ্ছা, বুঝলেন? এটা হচ্ছে মনের ইচ্ছার পরিবর্তন, আর কিছু না। বিচারপতি মহোদয়রা যখনই বুঝতে পারবেন যে আমি বাঙালি, আমার গর্ব বাংলা ভাষায়, তখনই উনি চাইলে লিখতে পারেন। আমাদের এমন কোনো বিচারপতি নেই যিনি বাংলা জানেন না। আচ্ছা, বুঝলেন? অনেকে ভবিষ্যতে হয়তো ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে আসা হয়তো তাদের জন্য হয়তো কঠিন হতে পারে, কিন্তু এই মুহূর্তে তেমন কেউ নেই। এমন কি হবে, আপনি তো নিজে লিখেছেন, অভিজ্ঞতা যদি বলেন আপনি, যে রায় ইংরেজিতে লিখতে বর্তমান বিচারপতিদের বা যারা অভ্যস্ত হয়েছেন তারা যেটি মানে 3 মাসে লিখলেন, কিন্তু বাংলা লিখতে গিয়ে অনেক বেশি সময় লাগলো, তাদের বিচারপতিরা ক্ষতিগ্রস্ত হবে? এটা কিন্তু না, শোনেন, বিচার রায়টা কিন্তু যখন অ্যানাউন্স করা হয় আদালতে, ওই দিনই কিন্তু ওইটা এফেক্টে চলে যায়, বুঝলেন? এরপরে লিখতে পূর্ণাঙ্গ রায়ের জন্য সেটা না কোনো অসুবিধাই হয় না, বুঝলেন? আর সবচেয়ে বড়, হ্যাঁ এটা অবশ্য ঠিক, একটা সমস্যা আছে এই, যারা লিখছেন তাদের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে সময় বেশি নিচ্ছে কিন্তু বাংলায় লিখতে। এটা খলিল ভাই যেটা বলেন অভ্যাসের প্রশ্ন, বুঝলেন? তো এখানে ওই একটা উদ্যোগ আর একটা অভ্যাস, দুটো অভ্যাস, বুঝলেন? তো এখানে ওইটা কোনো শুরু হয়ে গেলে, চালু হয়ে গেলে এটা কোনো অসুবিধা। আপনি বলছেন চালু হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে চালু হয়নি। সরকারি অফিসে দিচ্ছেন না, সরকারি অফিসে যেমন সব জায়গায় বাধ্যতামূলকভাবে বাংলায় লিখতে হবে, এটা ইংরেজিতে পিটিশন নিয়ে গেলে দ্যাট মে নট বি অ্যাকসেপ্টেড, সেটা তো রিজেক্ট হয়ে যেতে পারে। কিন্তু কোর্টে পিটিশন রিজেক্ট হবে না। একটা জাজমেন্টও আছে, জাস্টিস আমিনুল ইসলাম চৌধুরীর জাজমেন্ট, সেখানে বলেছে ইংরেজি বাংলা দুটোই চলবে আর কি। নিচের কোর্টের ব্যাপারে একটা মামলা চলছিল, সেই মামলায় ওখানে জবাবটা ইংরেজিতে দেওয়া হয়েছিল, সেটা অ্যাকসেপ্ট করেনি। তারপর আইনের লোক আছেন, আমি যদি আইনের বাইরে খুব সাধারণ মানুষের মতো একটা মানে এটা প্রশ্ন করে ফেলি এরকম, যে 1987 সালে যে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন আছে, সেখানে অনেক কিছু আছে, কিন্তু এইটুক নাই যে ইংরেজি ভাষাটা ব্যবহার করাটা নিষিদ্ধ করা হলো, বিশেষ করে বিচার বিভাগে সেটি নাই। আমরা ওই আইন সংশোধন করে এরকম যদি সংবিধান মানে জাতীয় সংসদ যদি ওই সংশোধনে এনে ওই আইনে এমন কোনো বিধান যুক্ত হয়, সেটি কি হবে? আপনি যদি হাইকোর্টের জন্য প্রযোজ্য করতে চান তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে, আচ্ছা, বুঝলেন? তো সেটা প্রয়োজনই নেই, প্রয়োজন নেই, ওই জাজমেন্টটাই তো আছে, বাংলা ইংরেজি দুটো চলবে, প্রয়োজনই নেই। আর এখানে তো নিষেধ করছে না। এখানে আপনার এটা কোনো সমস্যাই। হাইকোর্টে বাংলায় পিটিশন দাখিল করলে তো কেউ বলছে না যে আমরা নিব না, রেগুলার নিচ্ছে। রায় বাংলায় লিখলে তো কেউ নিচ্ছে না, ওয়েলকাম করছে। গ্রামের যারা অল্প শিক্ষিত লোক তারাও তো রায়টা পড়ে তার বুঝতে পারছে যে আমার রায়টা এই করছে। ভিলেজ লিটিগেন্টরা কিন্তু খুব আইনে পাকাপোক্ত আছে, মোটামুটি বুদ্ধি দেয় মামলা করার জন্য, সঙ্গে যায় তদবির করার জন্য। তোরা বাংলায় রায়টা পাইলে তো খুব সুবিধা। বিদেশে আইন পেশায় নিয়োজিত ছিল বহু বছর, এখানে এসে দেখতে পাচ্ছি যে তারা সুন্দর বাংলায় সাবমিশন করছে, কথা বলছে, লিখছে। আর আমাদের এজ গ্রুপ যারা আমরা আছি, তারা আমাদের সময় কিন্তু বাংলা প্রচলন হয়নি কোনো, ইউনিভার্সিটি সব ইংলিশ মিডিয়ামে পড়াশোনা আমরা করেছি, লতেও আমরা ইংলিশ মিডিয়ামে পড়লেও যে পারবে না তা তো না, আমরা তো বাংলায় বলছি। আমি আবার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, উনিও তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, আমার মেয়ে ব্যারিস্টার, ও সারা জীবন পড়াশোনা করেছে কিন্তু ইংল্যান্ডে, বাংলাদেশে না। কিন্তু ওর নিজের বাংলা দেখে আমি নিজে অবাক হয়েছি। ও তো এই গত সপ্তাহে সে ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সম্পাদক হিসাবে হয়েছে, এবং ওইখানে প্রত্যেকটি বক্তৃতা সে দিচ্ছে বাংলায়, বুঝলেন? তার পড়াশোনা সবকিছু কিন্তু ইংল্যান্ডে। তাহলে আমরা
এখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলেই বলি যে বাংলা পারবে জানবে না, না। নট নেসেসারিলি। এটা অনেকেই তো পড়াশোনা করেছেন আমার বিদেশে ছেলে তো করেছেন। ফুল টাইম হ্যাঁ, ইংলিশ আপনার ছেলে, মিডিয়ামে হ্যাঁ, কার্ডিফে। একেবারে হ্যাঁ, তো ওদের ওদের কোনো অসুবিধা হচ্ছে না পড়াশোনা কিন্তু। করে আসছে। তা আমরা কি আমরা হয়তো তারা বাংলাতে ভালোই বলছে। শেষ করে আমরা কি আমাদেরকে এই আবেদন থাকবে উচ্চ আদালতের মাননীয় বিচারপতিদের কাছে যে তাদের সদিচ্ছা আমাদেরকে এই জাতির ইচ্ছা পূরণ করতে পারে? যখন আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে নই, বরং একজন নাগরিক হিসেবে দাবি যে রায় আপনাদের বাংলায় লিখতে হবে। সুতরাং এইটা তো সকলের প্রতি হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে বলেছেন। অনেক আগে এখন বলেছেন। এবং এখন যেহেতু আমরা বিচার বিভাগ একটা আলাদা প্রতিষ্ঠান এবং এখানে কনভেনশনালি ইংরেজিতে চলছে কথাবার্তা, বাট এখন মেজরিটি আর্গুমেন্টটাই কিন্তু বাংলাই হচ্ছে, তাই না? আপনার কোর্টে তো বেশিরভাগই বাংলায় হতো, তো ইংরেজিতে অনেকেই বলছেন না। কিন্তু এখন প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে হলে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রধান বিচারপতি সহ সব মাননীয় বিচারপতির সঙ্গে আলাপ করে এ ব্যাপারে একটা উদ্যোগ নিতে পারেন যে আমরা এখন থেকে বাংলায় আপনি বলবেন যে গত 5 বছর আগে বা 10 বছর আগের তুলনায় এখন বেশি বাংলায় সওয়াল জবাব হয়। আর্গুমেন্ট গুলো হচ্ছে, আচ্ছা। এটা কেউ নিষেধ করছেন, বাংলায় তারা প্রশ্ন করছেন, কিন্তু মেজরিটি জাজমেন্ট তো লেখা হচ্ছে ইংরেজিতে। ইংরেজি লেখা হচ্ছে। আপনার ওই যে যেটা আমরা এফিডেভিট দিচ্ছি কোর্টে ইংরেজিতে দিচ্ছি, পিটিশন ইংরেজিতে দিচ্ছি। দেয়ার আর ভেরি স্মল নাম্বার অফ লয়ার্স, 2-3 জন আসে, তারা বাংলায় পিটিশন। একটা তো অভ্যস্ততার ব্যাপার আছে আচ্ছা। যে অনেক দিন ধরে দিয়ে আসছেন, অনেক ধরনের সেটাই। আমরা বলি যে অনেক সময় কপি করা, মানে একটা গত তো একই রকম থাকে, সেটা অনেক সময় নতুন করে বাংলা লিখতে গেলে তো সেই একই মামলা, একই ধরনের মামলার গত। কিন্তু আবার দেখবেন সুপ্রিম কোর্টের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইলগুলো কিন্তু বাংলায়, প্রশাসনিক কাজ। কিন্তু সমস্ত বাংলায় হচ্ছে, A to Z বাংলায় হচ্ছে। তা এটা আমাদের কোর্টের এটা হয়তো একটু উদ্যোগের ব্যাপার, আর কিছু না। আর অভ্যাসটা কনভেনশনালি আমরা তো একটু অভ্যাস নাই, সেই জন্য আসলে উদ্যোগের ব্যাপার। আর ওই আমাদের রেফারেন্স গুলো সব ইংরেজিতে, একটু আগে ওখান থেকে রপ্ত করে যদি আমরা বাংলা বলছিলেন যে করতে আমরা পারি ভালো। অনেকটা বাঙালি অনেকটা স্ট্যাটাস কো চাই, যে যা আছে as it is এই যে চলছে। স্ট্যাটাস কো একটা শব্দ, আচ্ছা। এটার একটা প্রতিশব্দ স্থিতি দরকার দরকার হবে, আচ্ছা। বুঝলেন? প্রতিশব্দ স্থিত অবস্থা, যাতে 2-3 তিন রকম না লিখে না আসে। লিখে। আর এটা খলিল ভাই যেটা বললেন, এটা ইচ্ছার ব্যাপারটা, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, উনি কিন্তু দিল্লির এই আন্তর্জাতিক সম্মেলনে, যেটা 2 দিন আগে শেষ হলো, উনি কিন্তু প্রধান অতিথি ছিলেন এবং আকবর সাহেব ছিলেন সভাপতি। তো উনি তো ইংরেজি বক্তৃতা দিতে পারতেন। আমাদের উনি যদি মাননীয় পারতেন, প্রধানমন্ত্রী কিন্তু- যতগুলো জেনারেল অ্যাসেম্বলি বক্তৃতা দিয়েছেন, বঙ্গবন্ধু 74 স্টার্ট করলেন, আর আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী তো উনি যতগুলো জেনারেল অ্যাসেম্বলিতে এবং গত 8 বছর দিয়েছেন, বাংলায় দিয়েছেন, মোজাম্মেল হক সাহেব বাংলায় দিয়েছেন। বাংলায় বলেছেন। এবং সবাই কিন্তু, পুরো অডিয়েন্স যে বাঙালি ছিল তা না, ওখানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের লোক ছিল, কিন্তু অবাঙালি প্রচুর ছিল, তারাও কিন্তু খুশি হয়েছে। এবং আমরা যখন আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেয়েছি 21 ফেব্রুয়ারিকে, তখন তো আমরা জাতিসংঘের ভাষাও বাংলা হোক এটাও তো আমরা চাই। আমরা চাচ্ছি, সেটাও তো আমাদের দাবি করা দাবি তো। হয়েছে। আমাদের দাবি তো যদি আমরা এই দাবি উত্থাপন করি আনুষ্ঠানিকভাবে, দাপ্তরিক ভাষা, হ্যাঁ, বলা তখন হয়েছে। যদি জাতিসংঘ বলে যে তোমারই তো অনেক বিভাগ বাংলা চর্চা করে না, এমনকি উচ্চ আদালত করে না, তুমি আমার কাছে কিভাবে দাবি করো? বাংলা ভাষী মানুষের সংখ্যা কিন্তু এখন অনেক সারা পৃথিবীতে। বাংলাদেশের লোক বাংলা বলে, পশ্চিম বাংলার লোক বাংলা বলে, আসামের লোক বাংলা বলে, বাংলা ত্রিপুরার বলে, লোক ত্রিপুরার লোক বাংলা বাংলা বলছে। বলে, হ্যাঁ, তারপরে মণিপুর ইত্যাদি। সুতরাং বাংলা ভাষীর এবং ছড়িয়ে ছিটিয়ে সারা বিশ্বে যে বাঙালি জনসংখ্যা আছে, আজকে দেখেন এমনকি ইংরেজি ছবিতেও বাংলা, যেমন অ্যানা ক্যারানিনা ছবিটায়, ওইখানে কিন্তু একটা বাংলা, আপনার যারা দেখেছেন দেখবেন, এখানে কিন্তু একটা বাংলা পুরো একটা কবিতা আবৃত্তি আমি যদি আপনাকে বলি, এমনকি বিবিসিতেও আমরা দেখছি এখন, এটা হলিউডের ছবি, কিন্তু ইংলিশেও অনেক সময় লাঠিপেটা শব্দ, এটা তারা অনেক সময় ব্যবহার করে ফেলছে। মানে আপনি যদি পরিভাষার কথা বলেন, তো এমন তো অনেক পরিভাষা আছে, যেমন আমরা তো নিশ্চয়ই চেয়ারকে এখন আর কেদারা কেউ বলবো না, না, এটা আমরা গ্রহণ করে ফেলেছি, ইংরেজি শব্দ কি বাংলা হিসেবে। এটা আমাদের ভাষার অংশ হয়ে গেছে। আপনি পূর্ব লন্ডনে যান, ব্রিক লেন তো কথাই নাই, পুরো পূর্ব লন্ডনের সাইনবোর্ড টাইনবোর্ড সবই তো বাংলা, তাই না? এখানে সবকিছু বাংলায় হচ্ছে। রাস্তায় ওদের, মানে আমাদের না, আমাদের বাঙালি দোকানদার বা ব্যবসায়ীরা না, ওদের যে অথরিটি কাউন্সিলগুলো বাংলায় সাইনবোর্ড লিখেছে, রাস্তার নাম বাংলায় লিখেছে। এভাবে তো ইংল্যান্ডে চললে এখানে চলবে না। এবং আপনারা দুজনই বলছেন যে অনেক আপনারা আবেদন ইংরেজি রাখতে ভাষায় পারেন, কিন্তু অনেক ফার্সি শব্দ, ফরাসি শব্দ কিন্তু আমরা না প্রণব, এটা দেখছি। আপনার হয়ে গেছে। টেলিভিশনের অংশ মাধ্যমে হয়ে আমরা গেছে। আবেদন রাখতে পারি বল। সিটি কর্পোরেশনের প্রতি, 2 জন মেয়র, জন আনিসুল হক, ওনারা যদি টেলিভিশনটা দেখেন, এবং মোহাম্মদ সাইদ খোকন, এই কাজটা ওনারাই করতে পারেন, যে যত সাইনবোর্ড আছে রাস্তাঘাটে ঢাকা শহরের ভিতরে, এই সাইনবোর্ডটা অনতিবিলম্বে বাংলায় করার জন্য ওনারা একটা আদেশ জারি করতে পারেন, এইরকম এবং ওনারা কার্যকরী ভূমিকা পালন করতে একটা পারেন। খুবই বিনীত
মানে আহ্বান, বিনীত অনুরোধ বা বিনীতভাবে নিবেদন করতে পারি কিনা আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের সকল বিচারপতির দরবারে যে আমাদের এই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে। আজকে আমাদের অনুষ্ঠানটা নিশ্চয়ই অনেকে দেখছেন, আশা করি। তো তাদের মধ্যে একটা প্রবণতা তো নিশ্চয়ই আসবে, হ্যাঁ আমরা তো বাঙালি, বুঝলেন, তো তখন আমরা কথাবার্তা ব্যক্তিগত আলাপচারিতায় আলাপ হলে আমরা বাংলায় কথা বলি, বাংলায় কথা বলি। আমরা কিছু শব্দ যেমন ডিনার, এটা হয়ে গেছে এখন বাংলা রপ্ত হয়ে গেছে আর কি। চেয়ার, চেয়ারম্যান, না ডিনারও যে ডিনার নৈশভোজ আমরা বলি, না নৈশভোজ আমরা বলি, প্রাতরাশ। আগে বলতাম গুড মর্নিং, এখন সুপ্রভাত চালু হয়ে গেছে, শুভ সকাল বলি, শুভ সকাল। আর একটু যদি প্রমিত বলি আর কি, শুভ সকাল বলি। এই শব্দগুলো যদি আমরা প্রচলন করতে পারি এইসব উচ্চ আদালতের রায়ের মাধ্যমে, তাহলে কিন্তু এটা বাইন্ডিং এফেক্ট এসে যাবে। আমি আপনি দুজনের কাছে একটু পরামর্শ চাইবো, বা আপনি যদি আনুষ্ঠানিকভাবে বলেন বিষয়টি, যে আমাদের যারা সুপ্রিম কোর্টে যারা যান বা যারা কাজ করেন, এখনকার অ্যাটর্নি জেনারেল অফিস বা অন্য যারা সিনিয়র আইনজীবীরা, তারা কি কোনোভাবে আমাদের প্রধান বিচারপতি বা আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের কাছে কোনো একটা নিবেদন আমাদের পক্ষ থেকে এটা উত্থাপন করার কোনো সুযোগ আছে কি? আমরা তো দুজনেই দাবি করলেন, আচ্ছা, তারপরে তো আর কিছু বাকি থাকে বলেন? প্রধানমন্ত্রী, আমরা এখান থেকেই তো বলছি, এখান থেকে আমরা দুজনে একমত হয়ে তো বলছি যে মাননীয় প্রধান বিচারপতি যেহেতু উনি জুডিশিয়ারি প্রধান, উনি তো বলতে পারেন, উনি তো বলতে না, এটা আলোচনা করতে পারেন। মাননীয় প্রধান বিচারপতি ভাষা তো বাংলা না, উনি বাংলা ভাষী না, এটা তো বড় বড় বিপদ। কথা বলেন, তারপরও উনি তার মাতৃভাষা কিন্তু এটা না, প্রতিষ্ঠান হিসেবে তো বাংলা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন যেটা সমস্যা হলো, প্রত্যেকটি বিচারপতির মানে ব্যক্তিগতভাবে এটা মেনে নিতে হবে, সেটা আমরা চাই। সেই আলোচনাটা ওখান থেকে উঠতে পারে। এখন প্রধান বিচারপতি এখন চট্টগ্রামের একটা ভাষা আছে, সিলেটের একটা ভাষা আছে, সেটা ডায়ালেক্ট, আঞ্চলিক ভাষা আছে, সেটা বাংলা ডায়ালেক্ট, সেটা ভাষা বলা যাবে। সিলেটের ভাষা বেঙ্গলি ডায়ালেক্ট, এটা তো ডায়ালেক্ট, এটা সিলেটের ভাষা, কিন্তু সিলেটের নিজস্ব ভাষা না, ওটা বাংলা। তারা দেখবে তারা বাংলায় না, তারা আমি 10 লোক থাকলেও সিলেটের একজন থাকলে তারা সিলেটি ল্যাঙ্গুয়েজে কথা বলে। না, সিলেটি বা চীনা যেটা, সেটা ডায়ালেক্ট, এটা বাংলা, ওটা অন্য একটি ভাষা না আর কি। না, এটা ডায়ালেক্ট। চাকমা ভাষা যে হিসেবে ভাষা, মণিপুরি ভাষা যে মণিপুরি, এটা সেই হিসেবে সিলেটি ভাষা না, সেটা আমাদের ডায়ালেক্ট। তা আমরা আশা করতে পারি যে আগামী ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস আসে, আমরা আগামীকাল হয়তো এই আলোচনাটার মানে উপসংহার টানবো। আমি সেই জন্য আজকে দুইজন বিচারাঙ্গনের লোক আছেন, আপনারা দুজনেই এখনো বিচারাঙ্গনের সঙ্গে যুক্ত আছেন, একজন সাবেক বিচারপতি হিসাবে, একজন আইনজীবী হিসেবে এখনো প্রতিদিন আদালতে যান, এখনো হয়তো সামসুজ্জোহর মানিকের কাছে আমরা অনেক সময় তাকিয়ে থাকি যে একজন সাবেক বিচারপতি হিসাবেও বিচারাঙ্গনের অনেক কথা আমরা আপনাদের শুনতে চাই। আপনারা যদি দুজন শেষ করেন যে মাননীয় উচ্চ আদালতের প্রতি যে আমাদের যে সেজন্য আপনি যদি শেষ করেন যে আমাদের আবেদনটা উচ্চ আদালতের কাছে রায় পাওয়ার ক্ষেত্রে, বাংলায় রায় পাওয়ার ক্ষেত্রে, সামসুজ্জোহর মানিক যদি শেষ করেন, শেষ কথা বলেন। আমার কথা হলো, এটা একটা জনসাধারণের মধ্য থেকে একটা দাবি যে আমরা চাই উচ্চ আদালত বাংলায় রায় দিক। সেই দাবিটা নিশ্চয়ই মাননীয় বিচারপতিরা অবজ্ঞা করতে পারবেন না, এর প্রতি যে একটি অবজ্ঞা সুলভ ওইটা করতে পারবেন না, নিশ্চয়ই তারা মেনে নেবেন। তবে তার আগে ওই যে আমি যেটা বলেছি যে পরিভাষা, ভাষা কোষ, আইনের ভাষা করতে হবে, যাতে জিনিসটা সহজ হয়ে যায়। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উচ্চ আদালতে বিচার, বাংলা ভাষা বিচার কার্যক্রমে এটা সার্বক্ষণিকভাবে এটা গুরুত্ব পাক এবং প্রচলন হোক, এই আশা ব্যক্ত করতে পারি। এবং আমার নিবেদন থাকবে, মাননীয় প্রধান বিচারপতি এ ধরনের একটা উদ্যোগ নিতে পারেন, সমস্ত বিচারপতিদের নিয়ে আলাপ করে এই কার্যক্রমটা শুরু করতে পারেন। কারণ সুপ্রিম কোর্টে কিন্তু বাংলায় কিন্তু প্রশাসনিক সব কাজকর্মই ওখানে বাংলায় চলছে, শুধু বিচারিক কার্যক্রমটা চলছে না, কোনো বাধা নাই। সংবিধানে বলা আছে রাষ্ট্রভাষা বাংলা, এবং 1927 সালে যে অ্যাক্ট হয়েছে সেখানেও এটাকে সাহায্য করেছে। আর কয়েকজন বিচারপতি বাংলায় রায় লিখছেন, কয়েকজন লয়ারও বাংলায় পিটিশন, উদাহরণও আছে এবং অনেক আগের থেকে, এই যে 1927 সালের আগের থেকেই কিন্তু। আপনাকে অনেক ধন্যবাদ এবং সামসুজ্জোহর মানিক আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করব আমাদের সর্বোচ্চ আদালত হয়তো আমাদের এই আলোচনা থেকে বা দেশবাসীর যে বিনীত যে তাদের যে চাহিদা বা যাদের যে আবেদন, নিশ্চয়ই আমরা মনে করি যে এই বাংলাদেশের সর্বোচ্চ আদালত সেই আবেদনে হয়তো সাড়া দেবে, এবং সেটা হয়তো ফেব্রুয়ারি মাসে হয়তো আমরা আশা করতেই পারি। আপনাদের দুজনকে ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও আজকের মতো উপসংহার শেষ করছি। আমরা ভুলে না যাই ফেব্রুয়ারি পরে। আজকের মতো শেষ করছি উপসংহার। আজ আমরা আলোচনা করেছি সর্বস্তরে বাংলা স্লোগান নাকি বাস্তবতা,
এ নিয়ে আমাদের সঙ্গে বিচারপতি শামসুজ্জোদিনী মানিক এবং সাবেক অতিরিক্ত অ্যাটর্নি এম.কে রহমান ছিলেন, আপনারাও ছিলেন। আগামী শনিবার আবার দেখা হবে। সবাই থাকুন 24 ঘন্টা ডিবিসি নিউজের সঙ্গেই।